হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি আমাদের পরিবেশ রসায়নের আমাদের দ্বিতীয় লেকচারে। আমাদের যে ধারাবাহিক যে গ্যাসের যে সূত্র সমূহ আছে, আমরা সেই গ্যাসের সূত্র সমূহ নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা আজকে শিখবো হচ্ছে প্রথমে আমাদের সালসের সূত্র নিয়ে। তো এই যে সালসের সূত্রে আমাদের বলা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমাদের যদি চাপের মানটা স্থির রাখা হয়, তখন কোন একটা গ্যাসের আয়তনের সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তখন আমরা বলতে পারি যে আমরা যে ভি সমানুপাতিক হচ্ছে টি। অর্থাৎ যখন আমাদের চাপের মানটা কি থাকবে, স্থির থাকবে। তাহলে স্থির চাপে কোন একটা গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, তাহলে তার পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে লিখতে পারি। তাহলে আমাদের ভি ইকুয়ালটা তাহলে কি দাঁড়াবে, কেটি। ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারবো যে ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কে। অর্থাৎ কোন একটা গ্যাসের আয়তনের সাথে আমাদের যে তাপমাত্রার যে সম্পর্ক, সেটা হচ্ছে ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কে, মানে হচ্ছে ধ্রুবক। তার মানে হচ্ছে এবার আমরা যদি বলি যে আমাদের যদি কোন একটা গ্যাসের তাপমাত্রা T1 এটা পরিবর্তিত হয়ে T2 হয়, এবং একই সাথে আমাদের আয়তন V1 পরিবর্তিত হয়ে যদি V2 হয়, তখন আমাদের সালসের সূত্রে যে গাণিতিক রূপটা হবে সেটি হচ্ছে V1/T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2/T2। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা T1 থেকে পরিবর্তিত হয়ে T2 হলো, এবং একই সাথে আমাদের সেই গ্যাসের আয়তন V1 পরিবর্তিত হয়ে যদি V2 হয়, তখন আমরা লিখতে পারবো V1/T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2/T2। এটা হচ্ছে আমাদের এই যে সালসের সূত্রের যে গাণিতিক রূপ সেটি। এবার একই সাথে আমরা এই সালসের সূত্রে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখব। সেটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তার মানে এখনো যদি আমাদের চাপের মানটা স্থির থাকে, তাহলে কোন একটি গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক দাঁড়াবে হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো আমাদের টি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/ডি। ডিটা হচ্ছে আমাদের ঘনত্ব, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে এখান থেকে লেখা যায় টি ইকুয়াল টু আমরা লিখবো কে ইন্টু 1/ডি। তাহলে ফাইনালি লেখা যাবে এখান থেকে টি ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের কে। অর্থাৎ স্থির চাপে কোন একটা গ্যাসের তাপমাত্রার সাথে ঘনত্বের যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। তো আমরা এখানে দুটো সম্পর্ক পেলাম। আমাদের যে মেইন যে সালসের সূত্রটা ছিল, তখন হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে আমাদের আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আর তার যে অনুসিদ্ধান্তটা আমরা পেলাম সেটা হচ্ছে তাপমাত্রার সাথে আমাদের ঘনত্ব সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আমাদের গ্যাসের তাপমাত্রা যদি T1 পরিবর্তিত হয়ে T2 হয়, এবং একই সাথে আমাদের ঘনত্ব D1 পরিবর্তিত হয়ে যদি D2 হয়ে যায়, তাহলে আমাদের সালসের সূত্রের অনুসিদ্ধান্ত অনুসারে আমরা লিখতে পারবো আমাদের T1 D1 ইকুয়াল টু হচ্ছে আমাদের T2 D2। এটি হচ্ছে আমাদের সালসের যে সূত্র আছে তার অনুসিদ্ধান্তের গাণিতিক রূপ। T1 D1 ইকুয়াল টু হচ্ছে T2 D2। তা আমরা হচ্ছে এই সূত্রগুলো সম্পর্কিত কিছু ম্যাথ দেখব। আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 906 মিলিলিটার আয়তন দখল করে। এখন বলছে তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তনটা 500 মিলিলিটার হবে। পুরো প্রশ্নটা পড়ার পর আমরা দেখলাম আমাদের এখানে চাপের মানটা স্থির থাকবে। অর্থাৎ স্থির চাপে আমরা তাপমাত্রার সাথে একটা আয়তনের ভ্যালু দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের গ্যাসের একটা আয়তন দেওয়া আছে। আমাকে বলা হয়েছে তাপমাত্রা কতটুকু হলে আমাদের ওই গ্যাসের আয়তনটা 500 মিলিলিটার হয়ে যাবে। তাহলে সিম্পলি আমাদের একটা ম্যাথ। তো এখান থেকে আমরা যে সম্পর্কটা দেখবো সেটা হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক। তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কে আমরা জানি সালসের সূত্র অনুসারে V1/T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2/T2। তাহলে আমাদের এখানে আমাদের কি কি মানগুলো আছে আমরা একটু যদি দেখি। আমাদের মান আছে হচ্ছে, দেখো তো, V1 প্রাথমিক আয়তন 906 মিলিলিটার, এবং চূড়ান্ত যে আয়তন সেটা হচ্ছে 500 মিলিলিটার। আর প্রাথমিক আমাদের একটা তাপমাত্রা আছে যেটাকে আমরা বলবো T1,
27°C। আচ্ছা, আমাদের এই তাপমাত্রাটাকে সবসময় কেলভিনে নিয়ে যেতে হবে। তোমরা জানো যে সেলসিয়াস থেকে কেলভিনে নিলে আমাদেরকে 273 যোগ করতে হয়। তাহলে আমরা এই 27°, 27-এর সাথে 273 যদি যোগ করে দিই, তখন মানটা আমাদের কেলভিন এককে চলে আসবে। তার মানে আমরা ফাইনালি মানটা বলতে পারবো 300 কেলভিন। আমাদের কাজ হচ্ছে চূড়ান্ত তাপমাত্রাটা বের করে ফেলা। তাহলে আমরা মূলত বের করবো হচ্ছে T2 এর মান। এখানে আর্গুমেন্টটা তোমরা করো, T2 ইন্টু V1 ইকুয়াল টু হচ্ছে T1 ইন্টু V2। তাহলে বলা যায় যে আমাদের T2 ইকুয়াল টু হচ্ছে T1 V2 বাই হচ্ছে V1। মানগুলো যদি আমরা বসাই, তাহলে T1 এর মান হচ্ছে 300, V2 এর মান হচ্ছে আমাদের 500, V1 হচ্ছে 906। তাহলে আমরা এখান থেকে আমাদের তাপমাত্রাটা বের করব। 300 গুণ হচ্ছে 500 ভাগ হচ্ছে 906। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 165.56। আচ্ছা, এখন যে মানটা আমরা বের করেছি এটা কোন এককে হবে? দেখো, আমাদের প্রাথমিক তাপমাত্রাটাকে আমরা রাখছিলাম কোথায় বলতো? কেলভিনে। তাহলে এখানে চূড়ান্ত যে তাপমাত্রা সেটা কোথায় বের হবে? কেলভিনে বের হবে। প্রথমটার একক যা হবে, সেকেন্ড যে চূড়ান্ত হবে তার একক কি হবে? সেম হবে। এখন আমরা যদি চাই এই কেলভিন থেকে আবার তাপমাত্রার মানটাকে সেলসিয়াস এককে কিন্তু কনভার্ট করতে পারি, তাহলে তার জন্য আমাদের যেটা করতে হবে 273 বিয়োগ করতে হবে। মনে রাখবা, সেলসিয়াস থেকে কেলভিনে গেলে আমাদের 273 যোগ করতে হয়। আর যদি কেলভিন থেকে আমরা সেলসিয়াসে চলে যাই, তাহলে 273 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে আমাদের হচ্ছে 165.56 বিয়োগ হচ্ছে 273। তাহলে রেজাল্ট চলে আসলো আমাদের -107.44°C। তাহলে এটা আমরা আনসার বলতে পারি যে আমাদের -107.44°C তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তন কতটুকু হবে? 500 মিলিলিটার হবে। আমাদের নেক্সট অঙ্কতে আমরা চলে আসি। এখানে বলা হচ্ছে 25°C তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব 1.29 গ্রাম পার লিটার হলে 70°C তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত হবে? তোমরা যদি লক্ষ্য করো, এখানে আমাদের যে ম্যাথটা হবে সেটা হচ্ছে ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। আমরা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত থেকে জানি তাপমাত্রা এবং ঘনত্বের যে সম্পর্ক সেটা হচ্ছে T1 D1 ইকুয়াল টু হচ্ছে আমাদের T2 D2। এখন দেখি আমাদের কি কি মান দেওয়া আছে আমাদের। দেখো, প্রথমত হচ্ছে আমাদের একটা তাপমাত্রা আছে T1, প্রাথমিক তাপমাত্রা 25°C। এটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে 273 যোগ করতে হবে। আমরা বলতে পারবো এখানে হচ্ছে 298 কেলভিন। চূড়ান্ত তাপমাত্রা T2 হচ্ছে আমাদের 70°C। তার সাথে যদি আমরা 273 যোগ করে দিই, তাহলে আমাদের মানটা চলে আসবে কেলভিন এককে, এবং সেই মানটা হচ্ছে 343 কেলভিন। তাহলে আমরা দুটা তাপমাত্রা পেয়েছি, এবং প্রশ্নে একটা ঘনত্ব আছে, প্রাথমিক ঘনত্ব, যেটা হচ্ছে আমাদের D1, তার মান হচ্ছে 1.29 গ্রাম পার লিটার। ঘনত্বের এককটা হচ্ছে গ্রাম পার লিটার। আমরা এখান থেকে চূড়ান্ত ঘনত্বটা আমরা বের করব, দ্যাট মিনস হচ্ছে D2 এর মানটা বের করব। তো আমরা আমাদের ইকুয়েশনে চলে আসি। তাহলে এখান থেকে লিখবো T2 D2 ইকুয়াল টু হচ্ছে আমাদের T1 D1। তাহলে থাকবে হচ্ছে কি বলুন তো, আমাদের D2 ইকুয়াল টু T1 D1 বাই হচ্ছে আমাদের T2। তাহলে সবগুলো মান বসা দিয়ে আমরা T1 এর মান হচ্ছে 298, D1 এর মান হচ্ছে 1.29 এবং T2 এর মান হচ্ছে 343। কাজটুকু করলে হচ্ছে আমাদের D2 এর মানটা চলে আসবে 298 ইন্টু হচ্ছে 1.29 ভাগ হচ্ছে 343। আমরা পাচ্ছি আমাদের মান 1.12। এই যে আমরা মানটা পেলাম ঘনত্ব, তার এককটা কি লিখবো? যদি আমাদের D1 এর যে এককটা ছিল গ্রাম পার লিটার, তাহলে D2 এর মানটা হবে কি? গ্রাম পার লিটার। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা অঙ্ক দেখবো। এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য আসে। এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফে যদি তোমরা লক্ষ্য করো, এক্স অক্ষ বরাবর আমাদের তাপমাত্রার মানটা দেওয়া আছে। এক্স অক্ষ বরাবর আমাদের অনেকগুলো তাপমাত্রা মান দেওয়া আছে, এবং ওয়াই অক্ষ বরাবর গ্যাসের আয়তনের মান দেওয়া আছে। তাপমাত্রার মানটা দেওয়া আছে কেলভিন এককে, আর আয়তনের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব এককে দেওয়া আছে। সেন্টিমিটার কিউব এককে মান দেওয়া আছে। আচ্ছা, এখন কতগুলো তাপমাত্রা আছে? আমাদের 4টা তাপমাত্রা আছে, 100, 200, 300 এবং 400, এবং আয়তন গুলো হচ্ছে 4, 8, 12, 16। আমাদের মূলত প্রশ্ন কি বের করতে বলছে? উদ্দীপকের লেখচিত্র গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে?
প্রথম কথা হচ্ছে আমরা যদি এটা এমসিকিউতে আসে তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট কিভাবে বুঝবো এটা যে আমাদের কোন গ্যাসের সূত্রকে সমর্থন করে। লক্ষ্য করো এখানে যেহেতু আমাদের সম্পর্ক রয়েছে তাপমাত্রা এবং আয়তনে, আমরা কিন্তু ফার্স্টের সূত্র থেকে জানি যে আমাদের স্থির চাপে কোন গ্যাসের আয়তন হচ্ছে তাপমাত্রা কি পাতিক, সমানুপাতিক। সম্পর্ক যদি তাপমাত্রা এবং আয়তনে হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফার্স্টের সূত্রকে সমর্থন করে। এখন এটা যদি আমরা গাণিতিক ভাবে প্রমাণ করতে যাই তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? আমরা ফার্স্টের সূত্র থেকে জানি যে আমাদের V1/T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2/T2। যেহেতু আমাদের এখানে তাপমাত্রা 4টা মান আছে এবং একই সাথে আয়তনের মান হচ্ছে 4টি, তাহলে আমরা এখান থেকে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে V3/T3 ইকুয়াল টু হচ্ছে V4/T4। এই যে প্রত্যেকটা আয়তন এবং তাপমাত্রার যে ভাগফল তাদের মান যদি সবারটা সমান আসে তখন আমরা বলতে পারবো যে এই গ্রাফটা হচ্ছে আমাদের সালসের সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা সেই কাজটুকু করি এবার। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখুন তো। T1 এর মান দেওয়া আছে 100 কেলভিন, T2 এর মান 200 কেলভিন, T3 এর মান হচ্ছে আমাদের 300 কেলভিন এবং T4 এর মান 400 কেলভিন। একই সাথে আমাদের চারটা আয়তন আছে। V1 এর মান 4 সেন্টিমিটার কিউব, V2 এর মান 8 সেন্টিমিটার কিউব, V4 এর মান হচ্ছে 12 সেন্টিমিটার কিউব এবং হচ্ছে V4 এর মান হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার কিউব। এখন ওই যে আমাদের সার্চের সূত্র অনুসারে আমরা এবার যে কাজটা করব, V1/T1 মানটা বের করব। তাহলে হচ্ছে 100 ভাগ হচ্ছে 4, সম্ভবত তার মানটা হবে আমাদের হবে এখানে 4/100, তাহলে হচ্ছে 0.04। একইভাবে আমরা বের করব V2/T2, তাহলে এখানে হবে 8/200, একই মান 0.04। তারপর আমরা বের করব V3/T3, 12 হচ্ছে 300, মান হচ্ছে 0.04। এবং সর্বশেষ আমরা যদি V4/T4টা বের করি এখানে হবে 16/400, একই মান। তাহলে প্রত্যেকবার আমাদের আয়তন এবং তাপমাত্রার যে ভাগফল সবগুলো যদি আমাদের সমান চলে আসে তাহলে আমরা যে কাজটা করব দেখেন হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2, V3/T3 ইকুয়াল টু হচ্ছে আমাদের V4/T4 ইকুয়াল টু হচ্ছে 0.04। অর্থাৎ সববারই আয়তন এবং তাপমাত্রা যে ভাগফল তাদের রেজাল্ট হচ্ছে আমাদের 0.04। তাহলে বলাই যায় যে আমাদের V/T ইকুয়াল টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা এবার কি করতে পারি দেখো তো, যে আমরা বলতে পারি V ইকুয়াল টু হচ্ছে KT। তার মানে বলা যায় আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিই এখানে লিখতে পারবো কি V সমানুপাতিক কত বলতো T। তাহলে এই যে V সমানুপাতিক T পেলাম এটা আমাদের কার সূত্র, চার্লসের সূত্র। তাহলে আমরা বলতে পারি সুতরাং উদ্দীপকের গ্যাসটি সালফের সূত্র সমর্থন করে। সালফের সূত্র সমর্থন করে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক আমাদের। আচ্ছা, এরপর আমাদের যেটা আমরা দেখব সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমাদের সালফের সূত্রের ব্যাখ্যা। ইতিমধ্যে তোমরা হচ্ছে আগের লেকচারে আমরা বয়েলের সূত্রে আমাদের লেখচিত্রগুলো আমরা দেখছিলাম, তো ওটা বুঝলে হচ্ছে তোমরা এটাও সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এই লেখচিত্রের সাহায্যে আমাদের সালফের সূত্রগুলো ব্যাখ্যা করব। প্রথম যেটা আমাদের লেখচিত্র আছে সেটি হচ্ছে V বনাম T। দেখো এখানে কিন্তু চাপ নেই, মানে চাপের মানটা স্থির। এই জন্য দেখো তো প্রথম যে গ্রাফটা আমরা পাচ্ছি V বনাম T। এখান থেকে তোমরা জানো আমাদের প্রশ্ন কি কি হয়, যে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফটা কোন গ্যাসের সূত্রকে সমর্থন করে, সেখানে যে আমাদের ইকুয়েশন গুলা পাবো সেটা কিসের সমীকরণ হয়, এবং সেখান থেকে আমরা বিভিন্ন রেখা পাবো, সেই রেখাগুলা কোন ধরনের রেখা, এবং সেখানে আমাদের বিভিন্ন একটা সম্পর্ক দেওয়া থাকবে, কার মানটা বড় কার মানটা ছোট সেটা আমরা দেখব।
তো প্রথমে যেহেতু আমাদের বি বনাম টি এর লেখচিত্র বলছে, আমরা দেখতে পাই যে বি এবং টি এর যে সম্পর্ক এটা হচ্ছে সার্সের সূত্র থেকে আমরা পাই, এবং সার্সের সূত্র অনুসারে আমরা জানি বি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বি ইকুয়াল টু হচ্ছে কেটি। এখন আমরা যদি ধরে নিই যে আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে ভি, তারপর হচ্ছে দেখো তো এম ইকুয়াল টু হচ্ছে আমাদের কে, বা এটাকে এইভাবে লেখা যায় যে আমাদের ভি ইকুয়াল টু হচ্ছে ওয়াই, কে ইকুয়াল টু হচ্ছে এম, টি ইকুয়াল টু যদি কত হয় এক্স হয়, তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স। এই ওয়াই ইকুয়াল টু যে এম এক্স এটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে আমরা বলতে পারি যে আমাদের বি বনাম টি এর যে গ্রাফটা আমরা অঙ্কন করবো সেখানে যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে আমার একটা নোট ডাউন আছে, সেটা হচ্ছে যেহেতু সার্ফের সূত্রটাতে আমাদের চাপের মানটা কি থাকে, স্থির থাকে। এখন স্থির চাপে যে প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণ হয় তাকে আমরা আসলে কি বলি, তাকে আমাদেরকে বলা হবে, দেখেন তাকে বলা হবে সমচাপীয় প্রক্রিয়া বলা হয়। এবং এখান থেকে যে রেখাগুলো আমরা পাবো সেই রেখাগুলোকে বলা হয় সমচাপ রেখা, বা হচ্ছে সমপ্রেষ রেখা, অথবা যেটা সবচেয়ে বেশি বলা হয় সেটা হচ্ছে আইসো বা। দেখো আবার বলছি, স্থির চাপে আমাদের যে প্রক্রিয়া সম্পূর্ণ হয় সেই প্রক্রিয়ার নামটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ায় যে রেখাগুলো আমরা পাবো তাদেরকে সমচাপ রেখা বা হচ্ছে সমপ্রেষ রেখা, অথবা সবচেয়ে যেটি বেশি বলা হয় সেটা হচ্ছে আইসোবার বলা হয়। এখন আমরা একটু দেখবো আমাদের এই গ্রাফের মাধ্যমে আমাদের বাকি সম্পর্কটা আমরা একটু দেখি। আমরা একটু গ্রাফটা আঁকি, সেটা হচ্ছে গ্রাফের দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে আমাদের ধরো এই যে এক্স অক্ষ, আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমাদের গ্রাফের নামটা কি ছিল, বি বনাম টি। আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বি আর এক্স অক্ষ বরাবর যদি টি নিই, আমরা বলছিলাম যে আমাদের এখান থেকে কি ধরনের রেখা পাবো, আমরা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ পাবো। আমরা এখান থেকে বেশ কিছু রেখা পাবো, রেখাগুলো হবে আমাদের মূল বিন্দুগামী। আমরা যদি দেখি আমাদের রেখাগুলো, এই যে আমরা এরকম মূল বিন্দুগামী কি পাবো, কত বিভিন্ন রেখা পাবো। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটা, যে আমাদের এই ভি বনাম টি এর গ্রাফটা কোন গ্যাসকে সূত্রকে সমর্থন করে, যেহেতু এবং বি এবং টি এর সম্পর্কটা হচ্ছে আমাদের সার্সের সূত্র, তার মানে আমরা বলতে পারি আমাদের এই লেখচিত্রটা হচ্ছে সার্সের সূত্রকে সমর্থন করে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এখানে যে রেখাগুলো পাইলাম এই রেখাগুলো কোন ধরনের রেখা, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর এখান থেকে যে প্রাপ্ত রেখাগুলো পাচ্ছি সেগুলোকে আমরা কি বলবো বলতো, আইসোবার বলা হবে। এই প্রাপ্ত রেখাগুলোকে আমরা বলবো হচ্ছে আইসো বা। ঠিক আছে, এখন ধরো এই যে রেখাগুলো আমরা পাইলাম, এখানে যদি আমরা বিভিন্ন চাপের জন্য রেখাগুলোকে হিসাব করি, বিভিন্ন চাপের জন্য, তাহলে আমরা লিখতে পারি ধরো এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে P2 চাপের জন্য, এটা হচ্ছে আমাদের P3 চাপের জন্য। এই P1 এর জন্য, P2 এর জন্য এবং কত বলতো P3 এর জন্য আমাদের সবচেয়ে যেটা পরীক্ষা আসে এখানে কোন চাপের মানটা সবচেয়ে বেশি। এই কাজটুকু করার জন্য আমরা যে করি, আমরা হচ্ছে একটা লম্ব লম্ব আঁকবো। তো লম্ব যদি তুমি আঁকো তাহলে কি দেখা যাবে, এই যে লম্বটা আঁকার পরে আমাদের তিনটা আমরা বিন্দু পাই, তিনটা বিন্দু পাবো আমরা, বা তিনটা পয়েন্ট পাবো। একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, এবং একটা হচ্ছে এখানে। এখন এই যে পয়েন্টগুলো আমরা পাবো এগুলা কোন অক্ষ বরাবর আছে, আমাদের ওয়াই অক্ষ বরাবর। আর গ্রাফে আমাদের ওয়াই অক্ষ বরাবর কি আছে বলতো, ভি। এখন এই ভি এর সাথে আমাদের চাপের কি সম্পর্ক, ভি এর সাথে চাপের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যেটা আমরা বয়েলের সূত্র থেকে জানি, বি ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের পি। এই কথা দ্বারা বোঝাচ্ছে যে পয়েন্টটাতে আমাদের ভি এর মানটা সবচেয়ে কম সেখানে হচ্ছে আমাদের চাপের মান হচ্ছে সবচেয়ে বেশি। আমরা যদি আমাদের লেখচিত্র লক্ষ্য করি, আমাদের এই বিন্দুতে আমাদের ভি এর মানটা সবচেয়ে কি বলতো কম, তার মানে এই পয়েন্টটাতে আমাদের পি এর মানটা সবচেয়ে কি হবে, বেশি হবে। তাহলে আমাদের আবার বলি, বি ভার্সেস টি এর যে গ্রাফটা আমরা অঙ্কন করলাম সেখানে বিভিন্ন চাপে আমাদের রেখাগুলো তৈরি করলাম। আমাদের প্রশ্ন হচ্ছে কোন গ্যাসে মানে কোন চাপের মানটা সবচেয়ে বেশি। আমাদের কাজ হবে এখানে একটা আমরা লম্ব আঁকবো, লম্ব আঁকার পর আমরা অনেকগুলো পয়েন্ট পাবো। দেন হচ্ছে আমরা হিসাব করবো যে আমাদের ওয়াই অক্ষ বরাবর কার মান আছে বলতো ভি,
এই ভি এর সাথে চাপের সম্পর্কটা কি, বা আয়তনের সাথে চাপের সম্পর্কটা কি, ব্যস্ত আনুপাতিক। তার মানে আমরা বলতে পারবো এই গ্রাফে যে পয়েন্টটাতে আমাদের আয়তনের মানটা সবচেয়ে কম, সেখানে আমাদের চাপের মানটা সবচেয়ে বেশি। যেহেতু গ্রাফ থেকে আমরা দেখি এই পয়েন্টটাতে আমাদের আয়তনের মান সবচেয়ে কম, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে চাপের মানটা সবচেয়ে কি হবে বলতো, বেশি। তাহলে পি3 মান সবচেয়ে বেশি, তারপর হচ্ছে পি2, তারপর হচ্ছে আমাদের পি1। বিপরীত ভাবে যদি আমরা লিখতে যাই, তাহলে হচ্ছে পি1 লেস দেন হচ্ছে পি2 লেস দেন হচ্ছে আমাদের কত, পি3। ঠিক আছে। এখন ধরো হচ্ছে গ্রাফে যদি আমাদের যে চাপের মানগুলো যদি এভাবে দেওয়া থাকতো, যেভাবে দেওয়া থাকতো, এখানে পি3, এখানে পি2, এখানে হচ্ছে পি1, তখন আমাদের কথা একটাই, যে পয়েন্টটাতে আমাদের ভি এর মানটা সবচেয়ে কম, এবার সেই পয়েন্টটাতে আমাদের চাপের মানটা সবচেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এখন চাপের মান সবচেয়ে বেশি হবে কোথায়, পি1 এ, পরে হচ্ছে পি2, পরে হচ্ছে আমাদের পি3। আর যদি বিপরীত ভাবে লিখি, তাহলে পি3 লেস দেন হচ্ছে পি2 লেস দেন হচ্ছে আমাদের পি1। এখান থেকে আমাদের কি কি আসতে পারে, এই গ্রাফটা বা লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে, এখানে প্রাপ্ত রেখাগুলোকে কি ধরনের রেখা, মানে রেখা বলা হয়, এবং এখান থেকে যে বিভিন্ন চাপে আমরা রেখাগুলো অঙ্কন করেছি তাদের সম্পর্কটা কেমন। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আমাদের আরো একটা গ্রাফ দেখবো, সেটা হচ্ছে ভি বাই টি বনাম হচ্ছে টি এর লেখচিত্র। এবারও লক্ষ্য করো যে আমাদের এখানে কিন্তু চাপের কোনো কথা নেই, কথা হচ্ছে চাপ, তাপমাত্রা এবং কাকে নিয়ে, আয়তনকে নিয়ে। তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্কটা, সেটা হচ্ছে সার্সের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বি সমানুপাতিক হচ্ছে টি। আমরা লিখতে পারবো ভি ইকাল টু হচ্ছে কেটি, এবং এখান থেকে লেখা যাবে ভি বাই টি ইকাল টু হচ্ছে কে। তার মানে হচ্ছে ভি বাই টি এর যে ভাগফলটা, এটা হচ্ছে ধ্রুবক। এখন আমরা যদি এবার একটা গ্রাফ ড্র করি, যেখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি বাই টি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি, এদের আমরা কি বুঝবো, বুঝতেছি যে এক্স অক্ষ বরাবর তাপমাত্রার মান যতই বৃদ্ধি করা হোক, আমাদের এই ভি বাই টি এর মানের কোনো ধরনের পরিবর্তন হবে না। দ্যাট মিনস সেই মানটা কি বলতো, ধ্রুবক। আবার বলছি, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আমরা যতই বৃদ্ধি করা হোক না কেন, আমাদের এই ভি বাই টি এর মান যেহেতু কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই ভি বাই টি এর মানের কোনো ধরনের পরিবর্তন হবে না। যদি মানটা পরিবর্তন না হয়, তাহলে আমরা এরকম রেখা পাবো, যে রেখাটাকে বলা হবে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। তার মানে আমরা বুঝলাম যে আমরা ভি বাই টি বনাম টি এর যদি লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে সেখান থেকে সমীকরণ থেকে আমরা দেখি ভি বাই টি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তাপমাত্রার মান যতই বৃদ্ধি করা হোক, আমাদের ভি বাই টি এর মানে যদি কোনো ধরনের পরিবর্তন হবে না। দ্যাট মিন্স আমরা বলতে পারবো যে এখান থেকে আমরা এক্স অক্ষের একটি সমান্তরাল সরল রেখা আমরা পাবো। তো সেই গ্রাফটা আমরা একটু দেখি। আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি বাই টি। যেহেতু আমাদের এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাবো আমরা, এই যে দেখো এক্স অক্ষের আমরা সমান্তরাল রেখা পাচ্ছি। ওকে, তাহলে ভি বাই টি বনাম টি এর গ্রাফ হবে আমাদের এমন। এখন পরীক্ষা যদি বলা হয় এই রেখাগুলোকে কি ধরনের রেখা বলা হবে, যেহেতু স্থির চাপে আমাদের আমাদের এখানে এই রেখাগুলোকে বলবো আমরা কি, আইসো বা। ঠিক আছে। স্থির চাপে যে প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা বলছিলাম সমচাপীয় প্রক্রিয়া, এবং যে প্রাপ্ত যে রেখাগুলো পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে আইসো বা। এখন এগুলোকে যদি আমরা বিভিন্ন চাপে হিসাব করি, ধরো এটা হচ্ছে আমাদের পি1, এটা হচ্ছে পি2, এটা হচ্ছে আমাদের পি3। প্রশ্ন হচ্ছে এখানে কোন চাপের মানটা সবচেয়ে বেশি হবে। সিম্পলি যে কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা একটা লম্ব আঁকবো, এখানে লম্ব একটা আঁকবো। আঁকার পর দেখো তো আমরা তিনটা পয়েন্ট পাই, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এখন হচ্ছে কত বলতো, তিনটা। আচ্ছা, এখন দেখো তো, আমরা যদি দেখো তো এই বি এর সাথে এই চাপের সম্পর্কটা হিসাব করি, বি এর সাথে চাপের সম্পর্কটা আমরা কি জানি, ব্যস্তানুপাতিক। কি পাতিক, ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে পয়েন্টটাতে আমাদের আয়তনের মানটা সবচেয়ে কম, সেই পয়েন্টটাতে কিন্তু আমাদের চাপের মানটা কি সবচেয়ে বেশি। তাহলে এই পয়েন্টটাতে আমাদের, আমরা হিসাব করি আমাদের আয়তনের মানটা সবচেয়ে কম, তাহলে এখানে আমাদের চাপের মানটা সবচেয়ে কি হবে, বেশি হবে। আগেরটার মতো করে যে পয়েন্টটাতে আয়তনের মান সবচেয়ে কম, সেই পয়েন্টটাতে আমাদের চাপের মানটা সবচেয়ে বেশি। আর বিপরীত ভাবে লিখলে আমরা লিখতে পারবো পি1 লেস দেন পি2 লেস দেন হচ্ছে আমাদের পি3। ঠিক আছে। এটা হচ্ছে ভি বাই টি বনাম হচ্ছে টি এর লেখচিত্র কাহিনী, কেমন। আচ্ছা,
এরপর হচ্ছে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা এবং হচ্ছে পরম তাপমাত্রা স্কেল। এখান থেকে আমাদের 1 মার্কের বা জ্ঞানমূলকের প্রশ্ন আসে পরম শূন্য তাপমাত্রাটা কি। আবার অনেক সময় 6 মার্কের জন্য আমাদেরকে বলা হয় পরম তাপমাত্রার স্কেলটা প্রতিষ্ঠা করো। আচ্ছা, আমরা একটা জিনিসটা বুঝি যে পরম শূন্য তাপমাত্রাটা আসলে কি। বলছে গ্যাসের তাপমাত্রা যতটুকু হলে তাদের আয়তনটা তাত্ত্বিকভাবে শূন্য হয়, বা হচ্ছে যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যাল ভাবে শূন্য হয়ে যায়, তখনই সেই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এবং সেই তাপমাত্রা মূলত হচ্ছে আমাদের 0 কেলভিন। কত কেলভিন? 0 কেলভিন, বা যেটাকে আমরা বলতে পারি -273.273 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখন জানবো যে কেন 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কিভাবে শূন্য হয়। আমরা আবার একটু বলছি, যদি আমাদের 1 মার্কের জন্য প্রশ্ন আসে পরম শূন্য তাপমাত্রাটা কি, আমরা বলবো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আর যদি আমাদের পরম শূন্য তাপমাত্রার স্কেল প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমরা স্কেলটা কিভাবে প্রতিষ্ঠা করবো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখন সালসের সূত্র অনুসারে আমাদের বলা যায় যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে, এখানে একটা কথা বলছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 1/273 বৃদ্ধি বা কি ঘটবে, হ্রাস ঘটবে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনটা 1/273 পরিমাণ বৃদ্ধি পাবে। আর যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করি, হ্রাস করি, তাহলে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসাবে 1/273 হ্রাস পাবে। তার মানে হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আয়তন 1/273 বৃদ্ধি পাবে। আর যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করা হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের 1/273 কি পাবে, হ্রাস পাবে। এটাকে আমরা যদি এভাবে হিসাব করি বা এভাবে বলি, দেখো হচ্ছে আমরা স্থির চাপে কোন একটা নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নিলাম V0। V0 মানে হচ্ছে প্রাথমিক আয়তন। তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের একটা প্রাথমিক আয়তন ছিল V0। এখান থেকে আমরা হয় তাপমাত্রা বাড়াবো বা তাপমাত্রা কমাবো। আমরা যদি এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, এখানে কিন্তু একটা কথা বলছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস, এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার পর আমাদের ওই গ্যাসের আয়তন কি পাবে, বৃদ্ধি পাবে। খেয়াল করো, তাপমাত্রা বৃদ্ধি করলে 1 ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তার আগের থেকে আয়তনটা আরো কিভাবে বলতে বৃদ্ধি পাবে। এখন এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের আয়তন কতটুকু বৃদ্ধি পায়, দেখো আমাদের আমাদের দেখো তো হচ্ছে প্রাথমিক আয়তনটা কতটুকু ছিল, V0। তাহলে প্রাথমিক আয়তন যেটা ছিল V0, এর কত অংশ বৃদ্ধি পাবে, 1/273 কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা, এটা মানে কি বোঝায়, এটা মানে হচ্ছে আমাদের V0/273। তারপর আমরা বলতে পারি যে কোন একটা গ্যাসের আয়তন, কোন একটা গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তখন তার আয়তন V0/273 কি পাবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা যদি তাহলে বলি যে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের মোট আয়তন কত, কি আয়তন, মোট আয়তনটা কতটুকু দাঁড়াবে। মোট আয়তন দেখো, শুরুতে আমাদের আয়তন কতটুকু ছিল, প্রাথমিক আয়তন হচ্ছে V0, আর ওই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে সে বৃদ্ধি কিন্তু আমাদের আয়তনটা হচ্ছে V0/হচ্ছে 273। খেয়াল করো, এটা ছিল আমাদের প্রাথমিক আয়তন। আর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার কারণে সেই আয়তন কতটুকু বাড়ছিল, V0/273। তার মানে মোট আয়তনটা হচ্ছে আমাদের V0 প্লাস V0/2 273। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তার জন্য। এখন আমি যদি বলি না, আমি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করব, তখন আমাদের মোট আয়তনটা কতটুকু হবে, তখন হবে V0 প্লাস, এখানে আমরা লিখবো 2V0/হচ্ছে 273, হচ্ছে 2 ডিগ্রির জন্য। এভাবে যদি ক্রমান্বয়ে আমরা 3 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা বৃদ্ধি করি, তখন মোট আয়তনটা কতটুকু দাঁড়াবে, V0 যোগ হচ্ছে এখানে একবার V0/হচ্ছে 273। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা পেলাম মোট আয়তন V0 প্লাস V0/273
তাহলে আমরা যদি 2 ডিগ্রির জন্য বের করি, এখানে কত লিখবো 2v0। একই রকম ভাবে তাপমাত্রা বৃদ্ধি করতে আমরা যদি টি ডিগ্রি সেলসিয়াসের জন্য হিসাব করি, তখন মোট আয়তনটা আমাদের হবে ভি ইকাল টু v0 প্লাস টি ইন্টু v0 বাই হচ্ছে 273। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে v0টা কমন নিয়ে ফেলি, তাহলে আমাদের কি দাঁড়ায় বলতো 1 প্লাস টি বাই 273। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পেলাম আমাদের তাপমাত্রা বৃদ্ধি করার পর আমাদের চূড়ান্ত আয়তন। তাপমাত্রা বৃদ্ধি করার কারণে চূড়ান্ত আয়তন ভি ইকাল টু আমাদের পাচ্ছি হচ্ছে v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এবার তোমরা একটু যদি লক্ষ্য করো, আমরা যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, মানে টি এর মান যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় এই সমীকরণে যদি আমাদের টি এর মানটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমাদের ভি এর মানটা কতটুকু হয় একটু দেখো। এই সমীকরণে টি এর মানটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ভি এর মানটা আমরা কত পাই দেখো তো। ভি ইকাল টু v0 1 প্লাস টি এর মান কত 0 ভাগ হচ্ছে 273। আলটিমেটলি তখন আমরা বলতে পারবো যে v0 আমরা পাবো দেখো তো v0 1 প্লাস কত বলো তো 0। আলটিমেটলি বলা যাবে যে va এবং v0 এর মানটা কি বলতো সমান। অর্থাৎ এই ইকুয়েশনে আমরা যদি তাপমাত্রার মান 0 বসাই, তখন আমাদের চূড়ান্ত আয়তন কত হবে ভি ইকাল টু v0। একই রকম ভাবে আমরা যখন তাপমাত্রাটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমাতে কমাতে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, তখন আমাদের এখানে ভি এর মানটা কত হয়। তাহলে আমরা এবার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস করে যখন মাইনাস 273 নিয়ে আসবো, তখন আমাদের ভি এর মানটা কত হয় দেখো তো। v0 1 প্লাস টি এর মান হচ্ছে কত মাইনাস 273 বাই হচ্ছে 273। আমরা যদি লসাগু করতে পারি, তাহলে হবে আমাদের 273। এখানে আমরা কত পাবো 273 মাইনাস 273। আলটিমেটলি হচ্ছে আমাদের এখানে পুরো মানটা কত হয়ে যাবে 0। তার মানে তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস করে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস আমরা নিয়ে আসবো, তখনই আমাদের আয়তনের মানটা কি হবে 0। আমি কিন্তু বলছিলাম এই তাপমাত্রায় আমাদের কোন একটা গ্যাসের আয়তনটা তাত্ত্বিকভাবে বা ইকুয়েশনালি আমরা যদি কত শূন্য প্রমাণ করতে পারি, তখনই সেই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে প্রমাণ পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। এই জন্য দেখো তো পরম শূন্য যে তাপমাত্রাটা সেটা মানটা কত, এটাকে বলা হয় মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, অথবা আমরা একজ্যাক্ট তার মানটা বলা হয় আসলে মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল হিসাব করার জন্য অথবা আমরা লিখি হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই মানটা কিন্তু আমাদের এমসিকিউ তে যদি মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস হয়, সেটাও কিন্তু আমাদের রাইট, মানে একজ্যাক্ট মানটা হচ্ছে আমাদের এখানে। আমরা আমাদের সুবিধার জন্য হয়তো অনেক সময় লিখি মাইনাস 273.273 ডিগ্রি সেলসিয়াস, যেটা ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথ করার জন্য ব্যবহার করা হয়। আর যদি আমরা কেলভিনে হিসাব করি, তাহলে এই পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের 0 কেলভিন। তাহলে আমরা আবার একটু বলছি, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই তাপমাত্রাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা। এবং সেই পরম শূন্য তাপমাত্রা যদি মান বলা হয়, তাহলে আমরা 0 কেলভিন বলতে পারবো, অথবা মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস বলা যেতে পারে। আচ্ছা, এবার আমরা যদি আমাদের পরম শূন্য তাপমাত্রার স্কেল চাই আমাদেরকে, তো আমরা সেই পরম শূন্য তাপমাত্রার স্কেলটা কিভাবে অঙ্কন করতে পারি সেটা তোমাদেরকে একটু দেখাই। তো আমরা হচ্ছে আহ একটা গ্রাফ দেখব। সেই গ্রাফে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে আমাদের হলো ওয়াই অক্ষ। তো এই গ্রাফটা কার, এই গ্রাফটা হচ্ছে মূলত আমাদের মূলত ভি বনাম হচ্ছে আমাদের টি। ঠিক আছে। তো আমরা এখানে বিভিন্ন তাপমাত্রা দেখবো। ধর এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, এটা ধরো হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এইখানে ধরো হচ্ছে আমাদের, এখানে ধরবো হচ্ছে আমাদের মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এই বি বনাম টি এর লেখচিত্র থেকে দেখো তো চাপের জন্য বিভিন্ন বিভিন্ন চাপে আমরা কি করবো বলতো, বিভিন্ন রেখা নিব। ধরো হচ্ছে এই একটা রেখা, এই একটা রেখা এবং এই একটা রেখা। এরপর যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই দেখো, তাহলে আমরা এখান থেকে একটা রেখা পেলাম,
বিভিন্ন চাপের জন্য, হ্যাঁ, বিভিন্ন চাপের জন্য। খেয়াল করো, চাপগুলো যদি আমরা হিসাব করি বা বলি, তাহলে একটা বুঝলাম হচ্ছে আমাদের P1, P2 এবং কত বড় তো P3। তাহলে আমরা একটু বলি যে আমাদের এখানে গ্রাফটা হচ্ছে ভি বনাম টি। আমাদের এখানে হচ্ছে 0°C, এটা হচ্ছে 100°C। আর যদি তুমি বাম পাশে দেখো -273°C, যে পয়েন্টটাতে আমাদের মূলত আয়তনের মানটা কি বলতো শূন্য। এই জন্য দেখো তো বিভিন্ন চাপে যে রেখাগুলো আমরা অঙ্কন করলাম, সবগুলা দেখো তো সবগুলো রেখার জন্য কি বলতো আয়তনের মান কত আছে বলতো শূন্য। তো এটাই হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা স্কেল। এখানে তুমি চাইলে এটাকে লিখতে পারো কি বলতো 0 কেলভিন। এটা যদি আমরা কেলভিন নিতাম 273 কেলভিন। এটা হচ্ছে কত বলতো 373 কেলভিন। তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কি? যে আমাদের যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা কি বলতো স্কেল, যেখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি। আমরা এখানে বিভিন্ন পয়েন্টের তাপমাত্রা নিয়েছিলাম। আমরা বলছিলাম যেহেতু আমাদের -273°C তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তনটা কি হয় বলতো শূন্য হয়। এই জন্য বিভিন্ন চাপে যখন আমরা রেখাগুলো অঙ্কন করি, তাদের আয়তন কত থাকবে? শূন্য থাকবে। এটা হচ্ছে পরম তাপমাত্রা কি বলতো স্কেল। নেক্সট হচ্ছে আমরা আমাদের যে বয়েল এবং চার্লসের সূত্র। আমরা আগের লেকচারে আমরা পড়ছিলাম হচ্ছে বয়েলের সূত্র, এখন আমরা পড়লাম হচ্ছে চার্লসের সূত্র। এই বয়েল এবং চার্লসের সূত্র থেকে আমরা আরেকটা নতুন সূত্র পড়বো, সেটাকে বলা হয় সমন্বয় সূত্র। অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। তো সেই সূত্রটা যদি তোমরা দেখো, সেটা হচ্ছে আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি বলতো, বি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/p। যখন আমাদের যখন আমাদের তাপমাত্রা মানটা কি ছিল বলতো স্থির ছিল। এরপর আমরা চার্লসের সূত্র অনুসারে আমরা আবার জানি বি সমানুপাতিক হচ্ছে টি, যখন হচ্ছে আমাদের চাপের মানটা কি ছিল? স্থির ছিল। এখন এই যে আমরা দুইটা সমীকরণ দেখলাম, দুইটা সমীকরণে কিন্তু আয়তনের সাথে সম্পর্ক। একটা হচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক, আর একটা হচ্ছে আমাদের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখন যখন যখন আমাদের এই তাপমাত্রা এবং চাপ দুইটাই পরিবর্তনশীল হবে, তাপমাত্রা এবং চাপ উভয় যদি কি হয়ে যায় বলতো পরিবর্তন হয় বা পরিবর্তনশীল হয়, তখন আমরা কি করতে পারবো? তখন আমরা এই 1 ও 2 নং কথা আমরা লিখবো। ওকে, কি লেখা যাবে? দেখো দুইটা সমীকরণে কিন্তু আমাদের লেফট সাইডে কি আছে বলতো আয়তন। তো আমরা লিখতে পারবো বি সমানুপাতিক 1/p ইন্টু হচ্ছে আমাদের টি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি বা 1 নং এবং 2 নংকে সমন্বয় করলে আমরা বলতে পারি বি সমানুপাতিক চিহ্ন 1/p ইন্টু হচ্ছে কত বলতো টি। অর্থাৎ আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠে দিই, তাহলে লিখতে পারবো ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p ইন্টু হচ্ছে আমাদের টি। তাহলে আমরা ফাইনালি বলতে পারবো এখান থেকে যে পি বি ইকুয়াল টু হচ্ছে আমাদের কেটি। এবং শেষ পর্যন্ত বলা যাবে তাহলে পিভি বাই টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো কে। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যেটা দেখলাম, বয়েল এবং চার্লসের সূত্রকে সমন্বয় করলে আমরা দেখতে পাই পি এবং ভি এর গুণফল ভাগ হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলকে তাপমাত্রা দ্বারা ভাগ করলে যে মানগুলো আমরা পাবো সবগুলো কি হবে বলতো কনস্ট্যান্ট বা হচ্ছে আমাদের ধ্রুবক। কনস্ট্যান্ট বা হচ্ছে কি বলতো ধ্রুবক। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা যে আমাদের বয়েলের সূত্র যখন আমরা বলছিলাম তখন কিন্তু তাপমাত্রা মানটা স্থির ছিল, চার্লসের সূত্র যখন বলছিলাম তখন আবার চাপের মানটা স্থির ছিল। যখন দুজনকে আমরা পরিবর্তনশীল করে দিব, তখন আমরা সমন্বয় যে সূত্রটা পাবো সেটা হচ্ছে পিবি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এখন দুটি ভিন্ন তাপমাত্রা, দুটি ভিন্ন আয়তন এবং ভিন্ন চাপে, তাহলে তাপমাত্রা ভিন্ন, দুটি আয়তন ভিন্ন এবং চাপ যদি ভিন্ন হয়, তাহলে বয়েল এবং চার্লসের সূত্রকে সমন্বয় করলে আমরা লিখতে পারবো এখান থেকে P1 V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 বাই হচ্ছে আমাদের T2। এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের আমাদের সমন্বয়। এই যেটা P1 V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই হচ্ছে আমাদের T2। এই সূত্রটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রে আমাদের সমন্বয়। ঠিক আছে? আচ্ছা, এবার এই সূত্র সম্পর্কিত আমরা একটা ম্যাথ দেখবো। ম্যাথটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে কোনো গ্যাসের তাপমাত্রা 27°C হলে তাপমাত্রা কত বাড়ালে, তার মানে আমাদের একটা তাপমাত্রা আছে 27°C, এখান থেকে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করলে
ওই গ্যাসের আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ প্রাথমিকভাবে যে আয়তনটা ছিল তার থেকে কত গুণ হবে? দ্বিগুণ। এবং যদি একই সাথে ওই গ্যাসের চাপটা 0.8 অ্যাটমসফিয়ার থেকে 1.1 অ্যাটমসফিয়ার বৃদ্ধি করা হয়। পুরো প্রশ্নটা যদি তুমি একটা লক্ষ্য করো, আমাদের থেকে মূলত কি বের করতে বলছে? তাপমাত্রা কত বাড়ালে। আচ্ছা, এখানে কি কি ডাটাগুলো আছে? দেখো, তাপমাত্রা আছে, চাপও আছে, আয়তনও আছে। তিনটাই কিন্তু মান পরিবর্তন হচ্ছে। আমরা জানি তাপমাত্রা, চাপ এবং যে আয়তনের সম্পর্ক সেটা আমরা জানি, সেটা হচ্ছে P1 V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 বাই T2। এই সূত্রটা আমরা কেন লিখলাম? যেটা আমাদের এখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন সবগুলাই কি হচ্ছে বলতো? পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা বয়েল এবং সালসের যে সূত্রের সমন্বয় সেখান থেকে জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই হচ্ছে T2। এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কার মান বের করা? তাপমাত্রার মানটা আমরা বের করব। তাহলে আসো আমাদের কি কি মানগুলো আছে আমরা একটু দেখি। শুরুতে আমাদের হচ্ছে একটা চাপের মান আছে T1 0.8 অ্যাটমসফিয়ার, আর একটা চাপ আছে P2 1.18 অ্যাটমসফিয়ার। এখন দেখো তো, আমাদেরকে বলছিল যখন তাপমাত্রা আমরা বৃদ্ধি করব আয়তন দ্বিগুণ হবে। অর্থাৎ প্রাথমিক যে আয়তনটা থাকবে তার থেকে দ্বিগুণ হবে কি? চূড়ান্ত আয়তন। যেহেতু প্রথমে আমাদের প্রাথমিক আয়তনের মান কত দেওয়া নাই, আমরা ধরে নিলাম যে আমাদের প্রাথমিক আয়তনটা হচ্ছে এক্স মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমাদের চূড়ান্ত আয়তন কতটুকু হবে? তার কত গুণ? দ্বিগুণ। তার মানে হচ্ছে 2x মিলিলিটার। প্রাথমিক আয়তনটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে চূড়ান্ত আয়তন কতটুকু হবে? 2x মিলিলিটার। আর প্রাথমিক তাপমাত্রা মান দেওয়া আছে আমাদেরকে 27 ডিগ্রি সেলসিয়াস। একে আমরা কেলভিনে নিলে 273 যোগ করার পর আমরা পাবো হচ্ছে 300 কেলভিন। আমাদের উদ্দেশ্য হচ্ছে চূড়ান্ত তাপমাত্রার মানটা বের করা। তাহলে আমরা যদি T2 মানটা বের করি, এখানে আমরা সমীকরণ থেকে আরো গণন করি T2 P1 V1 T1 P2 V2। তাহলে T2 সমান লেখা যাবে T1 P2 V2 বাই হচ্ছে P1 V1। তাহলে আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসাবো। আমাদের T1 এর যে মান সেটা হচ্ছে 300 কেলভিন, P2 এর মান হচ্ছে আমাদের 1.18, V2 এর মান হচ্ছে আমাদের 2x, আর P1 এর মান হচ্ছে 0.8, V1 এর মান হচ্ছে আমাদের x। এখান থেকে আমরা দেখো তো x এবং x কি করতে পারি বলতো? কাটতে পারি। কাটার পর হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে আমাদের T2 এর মানটা আমরা বের করব। তাহলে T2 এর মানটা আমরা ক্যালকুলেশন করি। 300 ইন্টু হচ্ছে 1.18 ইন্টু হচ্ছে আমাদের 2 ভাগ হচ্ছে 0.8। তাহলে মানটা আমরা পাচ্ছি 800 কত বলতো? 85। যেহেতু আমাদের T1 এর এককটা হচ্ছে কেলভিন, তাহলে T2 এর এককটা কি হবে বলতো? কেলভিন। আমরা যদি কেলভিন থেকে সেলসিয়াসে আসতে চাই তাহলে কি করতে হবে? 273 কি করতে হবে? এখান থেকে বিয়োগ করতে হবে। 273 বিয়োগ করে তাকে আমরা সেলসিয়াসে নিয়ে আসি। আনলে মানটা কত পাচ্ছি আমরা? 885 বিয়োগ 273, 612 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো, প্রশ্ন যদি তোমাকে বলতো তাপমাত্রা কত হলে, তাহলে আমাদের কিন্তু আনসার এখানে শেষ। প্রশ্ন বলছে তাপমাত্রা কত বাড়ালে, তার মানে হচ্ছে আমাদের শুরুতে তাপমাত্রা কতটুকু ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস। এখন বৃদ্ধি পাওয়ার পর কত হলো? 612। তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল? আমরা এখন সেটা বের করব। সেটা হচ্ছে, সুতরাং যে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু? 612 বিয়োগ হচ্ছে 27 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা বলতে পারি 585 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলা যাবে যে তাপমাত্রা 585 ডিগ্রি সেলসিয়াস যখন আমরা বৃদ্ধি করব তখন গ্যাসের আয়তনটা কত গুণ হবে? দ্বিগুণ হবে। তো দুটা প্রশ্ন, একটা হচ্ছে তাপমাত্রা মান কত হলে, আর একটা হচ্ছে আমাদের তাপমাত্রা মান কতটুকু বৃদ্ধি করা হবে। তাপমাত্রা মান কত হলে আমাদের আনসার এখানে শেষ, আর তাপমাত্রা বৃদ্ধি করতে বলা হলে আমাদের এই কাজটুকু করতে হবে। নেক্সট আমরা আরেকটা সূত্র দেখবো, সেটা হচ্ছে গে লুইসাকের সূত্র। তো গে লুইসাকের যে সূত্র সেখানে বলা হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমাদের আয়তনের মান যদি আমরা স্থির রাখি তাহলে কোন একটা গ্যাসের চাপের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের চাপ সমানুপাতিক হচ্ছে কত বলতো? টি।
অর্থাৎ আয়তন স্থির, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। তাহলে এখানে কি স্থির বলতো, আয়তনের মানটা থাকবে স্থির। এখান থেকে দেখো কি লেখা যায়, আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু হচ্ছে কেটি, এগুলো তোমরা এখন বুঝো। তাহলে পি বাই টি ইকুয়াল টু কত বলতো, কে মানে কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে চাপের সাথে তাপমাত্রার যে সম্পর্ক পি বাই টি ইকুয়াল টু হচ্ছে কত বলতো, কে। অর্থাৎ চাপ এবং তাপমাত্রার যে ভাগফল সেটা সবসময় কি আসবে বলতো, কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। এখন গ্যাসের তাপমাত্রা যদি আমরা টি ওয়ানটাকে পরিবর্তিত করি টি টু করি, একই সাথে আমাদের চাপের মান পি ওয়ান পরিবর্তিত হয়ে যদি পি টু হয়, তাহলে এই গেলুসেকের গাণিতিক যে সম্পর্কটা পাবো সেটা হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের পি টু বাই টি টু। তাহলে মেইন সম্পর্কটা হচ্ছে আমাদের চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সেখান থেকে আমরা দেখতে পেলাম পি বাই টি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন যদি আমরা চাপের তাপমাত্রা টি ওয়ান পরিবর্তন করে টি টু করি এবং একই সাথে আমাদের চাপের মান যদি পি ওয়ান থেকে পরিবর্তিত হয়ে পি টু হয়, তাহলে গে-লুসাকের সূত্রের গাণিতিক যে রূপ সেটা হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের পি টু বাই টি টু। এবার আমরা হচ্ছে এখান থেকে আমাদের কিছু ম্যাথ দেখবো। দেখো প্রথমে বলছে একটি লোহার সিলিন্ডারে 250 কিলোপ্যাসকেল চাপে 250 কিলোপ্যাসকেল চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি করা আছে। বলছে সিলিন্ডারটি 1000 কিলোপ্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এখন বলছে আগুন লাগলে ওই আগুনে সিলিন্ডারটি ফেটে যাবে নাকি গলে যাবে। আমাদের লোহা সিলিন্ডারের একটা গলনাঙ্কের মান দেওয়া আছে 1500 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রশ্নের আগের থিমটা বুঝো যে আমাদের কোন একটা সিলিন্ডারে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা একটা হিলিয়াম গ্যাসকে ভর্তি করলাম। তো ওই গ্যাসটা সর্বোচ্চ 1000 কিলোপ্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এখন বলছে যদি আমাদের এখানে আগুন লাগে, ওই আগুনে সিলিন্ডারটা কি ফেটে যাবে নাকি গলে যাবে। দেখো আমরা জানি সিলিন্ডারটা কিসের তৈরি, লোহার তৈরি। লোহার একটা গলনাঙ্ক থাকে, সেই গলনাঙ্কের মানটা কতটুকু, 1500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের চূড়ান্ত তাপমাত্রা মান যদি 1500 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে বেশি হয়, তখনই আমরা বলতে পারবো যে আমাদের সিলিন্ডারটা গলে যাবে। কিন্তু চূড়ান্ত তাপমাত্রা যদি 1500 ডিগ্রি সেলসিয়াস এর কম হয়, তখন হচ্ছে আমাদের ওই সিলিন্ডারটি না গলে ফেটে যাবে। তো লক্ষ্য করো, আমাদের কোন একটা হিলিয়াম গ্যাসকে আমরা একটা নির্দিষ্ট সিলিন্ডারে কি করলাম, ভর্তি করলাম। এখন সেখানে আমাদের তাপমাত্রার মান আমাদের কত ছিল, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা নির্দিষ্ট পরিমাণ সে চাপে ছিল। এখন ধরো ওই 1000 কিলোপ্যাসকেল পর্যন্ত আমাদের হিলিয়াম গ্যাস কি করতে পারে, চাপ সহ্য করতে পারে। আমাদের প্রশ্ন বলছে যদি আমাদের আগুন লাগে, তাহলে ওই আগুনে সিলিন্ডারটা কি গলে যাবে নাকি ফেটে যাবে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে একটা চূড়ান্ত তাপমাত্রা বের করা। সেই তাপমাত্রা মান যদি লোহার যে গলনাঙ্ক আছে 1500 ডিগ্রি সেলসিয়াস তার সমান বা বেশি হয়, তাহলে আমাদের সিলিন্ডারটি গলে যাবে। আর যদি সেই তাপমাত্রা মান 1500 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হয়, তার থেকে যদি কমে যায়, তাহলে আমরা বলতে পারবো সিলিন্ডারটি ফেটে যায়। তা আমরা এই পুরো অঙ্কটা প্রশ্নটা পড়ার পর আমরা কাজের মধ্যে সম্পর্কটা পাচ্ছি। সম্পর্কটা হচ্ছে এখন চাপের সাথে আমাদের তাপমাত্রা সম্পর্ক। চাপের সাথে তাপমাত্রা সম্পর্কটা আমরা গেইল ইফেক্ট থেকে জানি। আমাদের পি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের পি টু বাই হচ্ছে টি টু। তাহলে আমাদের প্রশ্নে কি কি মান আছে একটু দেখো তো। হচ্ছে প্রশ্নে আমাদের প্রথম হচ্ছে একটা চাপের মান আছে পি ওয়ান 250 কিলোপ্যাসকেল। তারপর দেখো তো পি টু এর মানটা হচ্ছে আমাদের 1000 কিলোপ্যাসকেল। আর শুরুতে যে তাপমাত্রাটা আছে টি ওয়ান সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা কেলভিনে নিলে পাবো হচ্ছে 300 কেলভিন। আমাদের কাজ হচ্ছে চূড়ান্ত একটা তাপমাত্রা আমরা বের করব, মানে হচ্ছে টি টু এর মানটা বের করবো। তাহলে আমরা এখান থেকে করি, আরো গুণন করলে কি পাওয়া যাবে, টি টু পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের টি ওয়ান পি টু। তাহলে টি টু ইকুয়াল টু লেখা যাবে টি ওয়ান পি টু বাই হচ্ছে পি ওয়ান। আমরা হচ্ছে মানগুলো বসাই। পি ওয়ান এর মানটা হচ্ছে আমাদের 300 কেলভিন, পি টু এর যে মানটা সেটা হচ্ছে আমাদের 1000, এবং পি ওয়ান এর মান হচ্ছে 250। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করার পর আমাদের টি টু এর মানটা কত আসে, 300 ইন্টু হচ্ছে আমাদের 1000 ভাগ হচ্ছে 250, তার মানে আমরা পেলাম হচ্ছে 1200। আচ্ছা, টি ওয়ান এর যে এককটা সেটা হচ্ছে কেলভিন, তাহলে টি টুর মানটাও কোন এককে হবে, কেলভিন এককে হবে। আমরা যদি চাই এটাকে যদি সেলসিয়াসে নিয়ে আসতে চাই, তাহলে 273 কি করতে হবে, বিয়োগ করতে হবে।
273 বিয়োগ করলে এটা সেলসিয়াসে চলে আসবে, তাহলে মানটা কত আসে দেখেন, 1200 বিয়োগ 273, 927 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে চূড়ান্ত তাপমাত্রা বা আগুন লাগার পর সর্বোচ্চ তাপমাত্রা কতটুকু আসবে, 927 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাদের সিলিন্ডারের লোহার গলনাঙ্কটা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের চূড়ান্ত তাপমাত্রাটা কি পাইছি, লোহার গলনাঙ্ক অপেক্ষা কম পাইছি না, তাহলে আমাদের হচ্ছে কি সিলিন্ডারটি আগুন লাগলে ফেটে যাবে। আগুন লাগলে কি হবে বলতো, ফেটে যাবে। তাহলে এখানে আমরা ফিনিশিংটা লিখবো এরকম, যে আমাদের যেহেতু চূড়ান্ত তাপমাত্রা লোহার গলনাঙ্ক লোহার গলনাঙ্ক 1500 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা কি বলুন তো কম, তাই আগুন লাগলে আগুন লাগলে ওই আগুনে সিলিন্ডারটি ফেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখবো। দেখো এটা আমাদের সিকিউর কোশ্চেন। বলছে কি দেখো তো, একটি ফিলিং স্টেশন থেকে 100 অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে আমরা বিউটেন গ্যাস ভর্তি করা হলো। সিলিন্ডারে রক্ষিত কক্ষের তাপমাত্রা, সিলিন্ডারে রক্ষিত কক্ষের তাপমাত্রা বলতে কি বোঝায়, মানে সিলিন্ডারটা যেখানে আবদ্ধ রাখা আছে বা সিলিন্ডার যেখানে আমাদের সংরক্ষণ করা হয়েছে, সেই কক্ষের তাপমাত্রাটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায়, তাহলে বলছে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কিনা। আমরা প্রায় কিন্তু শুনি যে আমাদের অনেক জায়গায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। বেসিক্যালি হচ্ছে দেখো তো, এখানে তোমাকে একটা জিনিস দেওয়া আছে, সিলিন্ডারের এই সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 116 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা আবার একটু প্রশ্নটা শুনি। আমাদের একটা ফিলিং স্টেশন, সেখানে 100 অ্যাটমসফিয়ার চাপে এবং একই সাথে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের একটা সিলিন্ডারে বিউটেন গ্যাসটাকে ভর্তি করা হলো। এখন ওই যে সিলিন্ডারে যে রুমটাতে রাখা হয়েছে, সেই কক্ষের তাপমাত্রা যদি 85 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে কি আমাদের সিলিন্ডারটা কি বিস্ফোরিত হবে কি। আমাদের যেটা দেওয়া আছে কন্ডিশন, সেটা হচ্ছে সিলিন্ডারের সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 116 অ্যাটমসফিয়ার। এখন আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটা চূড়ান্ত চাপের মান বের করব। সেই চাপের মান যদি আমাদের 116 অ্যাটমসফিয়ার তুলনায় বেশি হয়, তাহলে কিন্তু সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। আর যদি চূড়ান্ত চাপের মান 116 অপেক্ষা কি হয়, কম হয়, তাহলে সিলিন্ডারটা কি হবে না, বিস্ফোরিত হবে না। তো এখানে আমরা কার সূত্র অ্যাপ্লাই করব, দেখো আমাদের প্রশ্ন হচ্ছে চাপ এবং তাপমাত্রা সম্পর্ক। চাপ এবং তাপমাত্রা সম্পর্কটা আমরা জানি গেল ইফেক্ট থেকে, T1/T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের T2/T2। তো আমাদের কি কি মান আছে দেখেন তো, আমাদের মান হচ্ছে প্রথমে একটা শুরু থেকে তাপমাত্রা আছে T1 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। এবার হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস, তাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই 273 যোগ করে, তাহলে তার মানটা আমরা পাবো 358 কি বলতো কেলভিন। আচ্ছা, এখন শুরুতে আমাদের একটা প্রাথমিক চাপ আছে, সেটা কত, 100 অ্যাটমসফিয়ার। আমার কাজটা কি, একটা চূড়ান্ত চাপের মানটা আমরা বের করব এই সূত্র থেকে। তাহলে এখান থেকে যদি আমরা P2 টা বের করি, P2T1 ইকুয়াল টু হচ্ছে P1T2, তাহলে P2 সমান দাঁড়াবে P1T2 বাই হচ্ছে আমাদের T1। P1 এর মান হচ্ছে আমাদের 100, T2 এর মান হচ্ছে আমাদের 358 এবং T1 এর মান হচ্ছে আমাদের 298। তাহলে আমরা দেখি আমাদের চূড়ান্ত চাপের মানটা কত দাঁড়ায়। তাহলে 100 ইন্টু হচ্ছে 358 ভাগ হচ্ছে 298, আমরা পাচ্ছি আমাদের মানটা 120.134। যেহেতু আমাদের P1 এর যে মানটা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে, তাহলে P2 এর মানটা আমরা পাবো হচ্ছে অ্যাটমসফিয়ার। লক্ষ্য করো, আমরা যে চূড়ান্ত চাপটা পেলাম, সেটা কিন্তু সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতার তুলনায় বেশি হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটা কি হবে, বিস্ফোরিত হবে। তো আমরা ফিনিশিংটা যদি লিখে দিই, সেটা হচ্ছে কি, যেহেতু
চূড়ান্ত চাপ, চূড়ান্ত চাপ সিলিন্ডারের সর্বোচ্চ সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা 116 অ্যাটমসফিয়ার অপেক্ষা কি বলুন তো বেশি, তাই সিলিন্ডারটি বিস্ফোরিত হবে, সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। ঠিক আছে, এটা শেষ আমাদের। এবার আমরা হচ্ছে আগের সূত্রগুলোর মতো করে গেইল-লিসেটের সূত্রটাও আমরা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে লেখচিত্রের মধ্যে প্রথম যে লেখচিত্রটা আমাদের আছে সেটি হচ্ছে পি বনাম টি এর লেখচিত্র। দেখো এখানে পি বনাম টি যখন আমরা বলি তার মানে সম্পর্কটা কার, চাপ এবং তাপমাত্রা। চাপ এবং তাপমাত্রা সম্পর্কিত যে সূত্র সেটা তো আমাদের গেইল-লিসেটের সূত্র, তাই না? তো সেখান থেকে আমরা একটা ইকুয়েশনে আসি, সেটা হচ্ছে আমরা জানি পি সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে কি পাতিক, সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু হচ্ছে কেটি। এখন আমরা ধরে নিলাম যে আমাদের পি ইকুয়াল টু হচ্ছে ওয়াই বা ওয়াই ইকুয়াল টু পি, এটা লিখতে হবে ওয়াই ইকুয়াল টু পি, তারপর হচ্ছে এম ইকুয়াল টু কত বলো তো কে, এবং টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বা এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের টি। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায় বলো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তার মানে প্রথম যে কোশ্চেনটা দাঁড়ালো পি বনাম টি এ যদি লেখচিত্র অঙ্কন করা হয় আমরা কি পাচ্ছি এখান থেকে y ইকুয়াল টু mx, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। আমরা একটা জিনিস জানবো, যেহেতু আমরা জানি যে আমাদের গেইল-লিসেটের যে সূত্রটি সেটি হচ্ছে স্থির আয়তনে, স্থির আয়তনে সম্পূর্ণ হয়। তাহলে স্থির আয়তনে যে প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাকে বলা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। স্থির আয়তনে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় যে রেখাগুলো আমরা পাবো তাদেরকে বলা হয় সম আয়তনীয় রেখা, অথবা যেটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইসোকোর বলা হয়। স্থির আয়তনে যে রেখাগুলো আমরা পাবো তাকে আমরা বলবো হচ্ছে আইসোকোর। তাহলে আবার একটু বলছি, পি বনাম টি এর যে গ্রাফটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এমএক্স যে সমীকরণটা আছে তার অনুরূপ। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর স্থির আয়তনে যে প্রক্রিয়া আমাদের সম্পূর্ণ হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের সম-আয়তনীয় প্রক্রিয়া। এখান থেকে যে প্রাপ্ত যে রেখাগুলো আমরা পাবো সেই রেখাগুলোকে আমরা বলবো সম-আয়তনীয় রেখা অথবা আইসোকোর বলা হবে। আমরা একটু গ্রাফটা যদি অঙ্কন করে দেখাই তোমাদেরকে, আমরা গ্রাফটা দেখি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এবার দেখো তো হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর কি থাকবে আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে। আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রার মান আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের চাপের মান। এখান থেকে যে রেখাগুলো আমরা পাবো আমরা তো বলছিলাম যেগুলো হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। আমরা দেখো তো হচ্ছে এই যে এরকম এই যে আমরা মূল বিন্দুগামী আমরা কিছু রেখা পেলাম। এখন প্রশ্ন যদি তোমাদেরকে বলা হয় যে এই যে লেখচিত্রটি এটা গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে, আমরা গ্রাফ থেকে দেখতে পাই এটা হচ্ছে চাপ এবং তাপমাত্রা সম্পর্ক। তার মানে এটা হচ্ছে আমাদের গেইল-লিসেটের সূত্রকে সমর্থন করে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এখানে যে রেখাগুলো আছে এই রেখাগুলোকে কি ধরনের রেখা বলা হয়। আমরা জানি স্থির আয়তনে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেই রেখাগুলোকে আমাদের বলা হবে আইসোকোর। এই রেখাগুলো হচ্ছে আমাদের আইসোকোর রেখা। কেমন? এখন আমরা যদি বিভিন্ন আয়তনের রেখাগুলোকে অঙ্কন করি তাহলে কি বোঝা যায় দেখো তো। ধরো এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের V3। বিভিন্ন আয়তন আমাদের রেখাগুলো যদি অঙ্কন করা হয় তাহলে আমরা যদি তোমাদেরকে বলি যে এখানে আমাদের কোন আয়তনের মানটা সবচেয়ে বেশি, তাহলে আমাদের কাজটা করতে হবে কি, আমরা হচ্ছে এই লেখচিত্রের উপর একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? লম্ব অঙ্কন করব।
করলে আমাদের কি হয় দেখো তো, 3টা পয়েন্ট আমরা এখানে পাচ্ছি, এই যে 1টা 2টা এবং 3টা। এই যে দেখো 3টা পয়েন্ট আমরা পাচ্ছি। এখন আমরা দেখব যে আমাদের ওয়াই অক্ষ বরাবর কার মান এগুলা, পি এর মান। এই পি এর সাথে আমাদের ভি এর সম্পর্ক। তো তোমরা জানো যে বয়লের সূত্র অনুসারে আমাদের চাপের সাথে আমাদের আয়তনের যে সম্পর্ক সেটা হচ্ছে কি পাতিক, ব্যস্তানুপাতিক। বয়লের সূত্র অনুসারে আমরা জানি চাপের সাথে আমাদের আয়তনের সম্পর্ক কি পাতিক, ব্যস্তানুপাতিক। তার মানে যে পয়েন্টটাতে আমাদের চাপের মানটা সবচেয়ে বেশি সেখানে হচ্ছে আয়তনের মানটা সবচেয়ে কম, অথবা যে পয়েন্টটাতে আমাদের চাপের মানটা সবচেয়ে কম সেখানে আমাদের আয়তনের মানটা সবচেয়ে বেশি। তো আমরা লেখাচিত্র যদি দেখতে পাই আমাদের এই বিন্দুতে বা এই পয়েন্টটাতে চাপের মানটা সবচেয়ে কি বলতো, কম, তাহলে এই পয়েন্টটাতে আমাদের আয়তনের মান সবচেয়ে কি হবে বলতো, বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ভি ওয়ান মান সবচেয়ে বেশি, তারপর কত ভি টু, তারপর হচ্ছে আমাদের ভি থ্রি। আর যদি বিপরীত করে লিখি তো লিখতে হবে ভি থ্রি লেস দেন ভি ওয়ান, ভি টু এবং লেস দেন কত বলতো, ভি ওয়ান। ঠিক আছে, আমরা যদি একটু চেঞ্জ করে দিই তোমাদেরকে, ধরো হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে আমাদের এখানে ভি ওয়ান, এখানে ভি টু, এখানে হচ্ছে ভি থ্রি, তাহলে এখানে কোন আয়তনটা বড়? আমাদের কথা আগেরটাই, যে পয়েন্টটাতে আমাদের চাপের মানটা সবচেয়ে কম সেই পয়েন্টটাতে আমাদের আয়তনের মানটা সবচেয়ে কি বেশি। তাহলে এই পয়েন্টে যেহেতু চাপের মানটা সবচেয়ে কম, তাহলে এখানে আমাদের আয়তনের মানটা আমরা কি পাবো, সবচেয়ে বেশি পাবো। দ্যাট মিনস হচ্ছে ভি থ্রি মানটা এখন সবচেয়ে বেশি, তারপর ভি টু, তারপর হচ্ছে আমাদের ভি ওয়ান। এইভাবে লেখা যাবে ভি ওয়ান লেস দেন ভি টু লেস দেন হচ্ছে আমাদের ভি থ্রি। ঠিক আছে, আচ্ছা আরো একটি গ্রাফ দেখি আমরা, সেটা হচ্ছে আমাদের গ্রাফটা হচ্ছে এবার পি বাই টি বনাম হচ্ছে টি লেখচিত্র। পি বাই টি বনাম হচ্ছে আমাদের টি লেখচিত্র। এখানে আমাদের চাপ এবং তাপমাত্রার সম্পর্ক। তাহলে আমাদের ফার্স্টের সূত্র, গেইলসের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো পি সমানুপাতিক টি, মানে হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে কে টি। তার মানে দাঁড়ালো পি বাই টি ইকুয়াল টু হচ্ছে কে। তার মানে পি বাই টি এর মানটা হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। এখন এটা মানে হচ্ছে আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি যেখানে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা পি বাই টি নেওয়া হয়, তখন আসলে কি হয় জানেন, যে তাপমাত্রা যতই আমরা বৃদ্ধি করি না কেন এই পি বাই টি এর ভাগফল যে মানটা সেটা কখনোই পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা যতই আমরা বৃদ্ধি করি পি বাই টি এর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেখান থেকে যে রেখাটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা আবার একটু বলি, আমাদের গ্রাফটা হচ্ছে পি বাই টি বনাম হচ্ছে টি এর লেখচিত্র। অর্থাৎ এক্স অক্ষ বরাবর তাপমাত্রার মান যতই বৃদ্ধি করা হোক, আমাদের যেহেতু পি বাই টি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পি বাই টি এর যেহেতু কোনো মানের পরিবর্তন হবে না, তাহলে আমরা পাবো হচ্ছে একটা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাওয়া যাবে। এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাওয়া যাবে। আমরা একটু গ্রাফটা এবার ড্র করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমাদের ওয়াই অক্ষ বরাবর কি আছে, পি বাই টি, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি। আর এখান থেকে আমরা বলছিলাম এই গ্রাফটা ড্র করলে আমরা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল আমরা রেখা পাবো। তার মানে হচ্ছে এই যে দেখেন এক্স অক্ষের সমান্তরাল আমরা রেখা পেলাম। এখান থেকে কোশ্চেন আমাদের কি, যে আমাদের এই যে পি বাই টি বনাম হচ্ছে টি এর যে লেখচিত্র, এটা গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে? যেহেতু আমি চাপ এবং তাপমাত্রা নিয়ে কাজ করছি, তাহলে গেইলসের সূত্রকে সমর্থন করে। এরপর পরবর্তী কোশ্চেন, এখানে প্রাপ্ত যে রেখাগুলো আছে এগুলোকে আমরা কোন ধরনের রেখা বলবো? যেটা আমাদের স্থির আয়তনে আমাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, তাহলে এগুলো হচ্ছে আমাদের আইসোকোর রেখা, আইসোকোর। আর যদি আমি এখানে বিভিন্ন আয়তন নিই, ধরো হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। এখন প্রশ্ন বললো যে এখানে কোন আয়তনের মানটা সবচেয়ে কি বলতো বেশি। আমাদের কাজটা কি করতে হয়, কাজটা হচ্ছে আমরা একটা লম্ব আঁকবো এই গ্রাফে। এই যে একটা লম্ব আঁকলাম, আঁকার পর আমরা কি দেখতে পাই বলতো, এখানে 3টা বিন্দু আমাদের উৎপন্ন হয়। যে একটি বিন্দু, 2টা বিন্দু, 3টা। তাহলে এবার দেখো তো হচ্ছে আমাদের যে মূল হিসাবটা, যে আমাদের কোথায় আয়তনের মানটা সবচেয়ে বেশি। তো তোমরা আমরা দেখবা যে এখানে যে কি আছে বলতো, চাপ। চাপের সাথে আমাদের আয়তনের সম্পর্ক কি পাতিক, ব্যস্তানুপাতিক। তার মানে যে পয়েন্টটাতে আমাদের চাপের মানটা কম সেই পয়েন্টটাতে আমাদের আয়তনের মানটা বেশি। তাহলে আমাদের এই বিন্দুতে যেহেতু চাপের মানটা সবচেয়ে কম, তাহলে এখানে আমাদের আয়তনের মানটা সবচেয়ে কি হবে, বেশি হবে। তারপর আমরা বলতে পারবো আমাদের ভি থ্রি মানটা সবচেয়ে বেশি, তারপর ভি টু, তারপর হচ্ছে আমাদের ভি ওয়ান।
বা উল্টাভাবে লিখলে আমরা লিখতে পারবো B1 লেস দেন B2 লেস দেন হচ্ছে আমাদের B3। তার মানে P বাই টি বনাম টি যে লেখচিত্র করব সেখানে আমাদের প্রাপ্ত রেখাগুলো হচ্ছে আয়তকর এবং সেখানে বিভিন্ন আয়তনের সম্পর্ক আমরা দেখতে পেলাম। সর্বশেষ আমরা যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রটা সহজ। এখানে বলছে স্থির তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ তাপমাত্রা স্থির, চাপের মানটা যদি স্থির হয় তাহলে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। মানে স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের আয়তন তার হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। মোল সংখ্যাটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। তার মানে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা বলতে পারবো বি সমানুপাতিক হচ্ছে এন। তার মানে এখান থেকে লিখতে পারবেন ভি ইকুয়াল টু হচ্ছে কে এম, এবং ফাইনালি বলা যাবে যে ভি বাই এন ইকুয়াল টু হচ্ছে আমাদের ই। এটা জাস্ট তুমি মনে রাখতে পারলে হবে আয়তন এবং যে মোল সংখ্যার যে ভাগফল বা অনুপাত এটা সবসময় কি হবে বলতো কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের গ্যাসের যে সূত্রগুলো ছিল সবগুলো সূত্রের আমরা আলোচনাটা শেষ করলাম।